লাইনে থাকো তোমরা। আচ্ছা, কেন আমি কোথায় গেলে এই সিনেমা আর পারি না। কোথায় ফেলছে তোরে আমি লাগছি তোর ফেলছি না। এই যে, আচ্ছা, আমরা আজকে শুরু করব যে হচ্ছে যদি ফায়ার এমার্জেন্সি হয় তাহলে আমরা কিভাবে সেটাকে হচ্ছে মোকাবেলা করব বা রিস্কটা কিভাবে রিডিউস করব। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ট্রায়াঙ্গেল। তো ফায়ার ট্রায়াঙ্গেল বলতে একটা সিম্পল মডেলকে বোঝায় যেখানে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যে এলিমেন্টস গুলো থাকে ওই এলিমেন্টস গুলো দেখানো। তাহলে ফায়ার ট্রায়াঙ্গেল বলতে একটা সিম্পল মডেল যেখানে হচ্ছে ফায়ার ইনসিডেন্ট ঘটার জন্য যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলোকে নর্মালি দেখানো হয় সার্কেল আকারে বা ট্রায়াঙ্গেল আকারে। তো একটা ফায়ারের ইনসিডেন্ট ঘটার জন্য মেইন এলিমেন্ট হচ্ছে তিনটা: হিট, ফুয়েল এবং হচ্ছে অক্সিজেন। তো হিট বলতে আমরা বুঝি ধরো যে কোনো ধরনের ফায়ার অথবা হচ্ছে কোনো স্মোক অথবা হচ্ছে যে এরিয়াগুলোতে হিট অনেক বেশি, হিট সোর্সটা অনেক বেশি, লাইক বয়লার বা হচ্ছে ওয়াশিং মেশিন বা ডাইং মেশিন অথবা হচ্ছে ফিনিশিং সেকশনে মানে আয়রনিং যেখানে করা হয় ওই অংশটা, মানে যেখানে নর্মালি টেম্পারেচারটা বেশি থাকে, শুধু ফায়ার যে তা না। তাহলে হিট বলতে যেখানে মানে হিট সোর্সও হতে পারে, সরাসরি আগুন রিলেটেড ফায়ার এটাও হতে পারে, বা স্মোকের ফায়ারও হতে পারে। আর ফুয়েল বলতে আমরা নর্মালি বুঝতেছি যেগুলোর কারণে দেখা যাচ্ছে আগুনটা আরো বেড়ে যায়, যেমন অয়েল বা কোনো গ্যাসিয়াস মেটেরিয়ালস বা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন ক্লথের কোনো মেটেরিয়ালস মানে ফেব্রিক বা ক্লথের কোনো আইটেমস, উড, মানে এই জাতীয় যেগুলোতে আগুন ধরে এইরকম হলেই আমরা সেটাকেই ফুয়েল বলতেছি। শুধু ফুয়েল বলতে নর্মাল জেনারেলি আমরা যেগুলোকে ফুয়েল বলি ওইগুলো না, ওইগুলো বাদেও যেগুলোতে আগুন ধরে কাছাকাছি ওইগুলোও হচ্ছে ফুয়েল। আর অক্সিজেন বলতে অক্সিজেন যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন থাকে ওই লেভেলটা, যে অ্যাটমসফিয়ারিক যে অক্সিজেন থাকে ওই অক্সিজেন লেভেল নর্মালি আমরা জানি যে লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স, LOI ভ্যালু যেটাকে বলে। আসলে LOI দেখা যায় কোনো কোনো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে 18 থেকে বেশি হলেই আগুন ধরে যায়, কোনো কোনো ম্যাটেরিয়ালে 21 থেকে বেশি হলেই আগুন ধরে যায়, এরকম আছে। আবার কোনো কোনো ম্যাটেরিয়ালসে 40 পর্যন্ত LOI আছে। তো নর্মালি অ্যাটমসফিয়ারে দেখা যায় যে 18 থেকে 32-35% পর্যন্ত LOI থাকে। তো এক এক লোকেশনে এক এক রকম LOI থাকে। তো এটার উপর বেস করে অ্যাটমসফিয়ারিক যে অক্সিজেন, তো অক্সিজেন সাপ্লাই থাকলেই এটাতে কারণে আগুন ধরতে পারে। এখন তাহলে এই সবগুলো এলিমেন্টের কম্বিনেশনে অথবা এক বা একাধিক দেখা যাচ্ছে হিটের সাথে অক্সিজেন বা এইগুলো একসাথে হলেই আগুন ধরে যায়। তো যদি আমরা ফায়ার ইনসিডেন্ট রিডিউস করতে চাই তাহলে এই এলিমেন্ট গুলোকে আসলে আলাদা করতে হবে বা ব্লকেট তৈরি করতে হবে যেন ফায়ার ইনসিডেন্ট না ঘটে। তবে ফায়ার ইনসিডেন্ট নর্মালি একটা অর্গানাইজেশনে বা ওয়ার্ক প্লেস বা যে কোনো জায়গায় ঘটে, কারণ ফ্লেমের কারণে হতে পারে, ফল্টি কোনো ইকুইপমেন্ট সেটা ইলেকট্রিক্যাল হোক বা হিট সোর্স আছে এমন কোনো ইকুইপমেন্ট হতে পারে, ফল্টি মেশিনারিজ হতে পারে, মিস ইউজ অফ অ্যাপ্লায়েন্সেস নর্মালি যে কিচেন বা যেগুলোতে যে ফায়ার গুলো হয় ফায়ার রিলেটেড ইস্যুস গুলো ক্রিয়েট হয়, ল্যাক অফ কনসাসনেস অবশ্যই যে আমরা দেখা যায় যেগুলো কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস তার পাশে যেগুলো হিট সোর্স এরকম পাশাপাশি কোথাও স্টোর করে রাখছি, যে কেমিক্যালের পাশে কেমিক্যাল জাতীয় বা যেগুলো কম্বাস্টিবল ম্যাটেরিয়ালস সেগুলোকে আমরা হিট সোর্সের কাছে রেখেছি কোনো কারণে। তো এগুলোর কারণেও আসলে আগুন ধরে। স্মোকিং হতে পারে, যে কোনো এরিয়াতে কনস্পিরেসি হতে পারে যে উদ্দেশ্যমূলক ভাবে অনেকে আগুন ধরায় দেয়, এটাও একটা রিজন। তাহলে এই ফ্যাক্টরস গুলোর কারণে বা এই রিজন গুলোর কারণে নর্মালি ফায়ার ইনসিডেন্ট ঘটে। এখন ফায়ার ইনসিডেন্ট যদি নর্মালি হয় যে ইন্ডাস্ট্রিতে একদম নির্দিষ্ট ইন্টারভালে কয়েকদিন পর পরই রুটিন বেসিসে ফলস ফায়ার অ্যালার্ম
বাজিয়ে ওয়ার্কার যারা থাকে বা এমপ্লয়ি থাকে তাদেরকে ইমিডিয়েটলি পাস আউট করতে বলা হয়, একটা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয়, এবং মানে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয় যে যদি আগুন ধরে যায় তাহলে তারা কিভাবে ওই কনফাইন্ড স্পেস থেকে কিভাবে বের হবে বা নিজেদের সেফটি কিভাবে তারা মেনটেন করবে। এটা কিন্তু প্রত্যেক এমপ্লয়িকেই এই বিষয়ে ট্রেন আপ করা হয়। এছাড়াও আগুন নিভানোর ক্ষেত্রে নর্মালি আমরা জানি যে ফায়ার এক্সটিংগুইশার নর্মালি হচ্ছে ইউজ হয়। তো ফায়ার এক্সটিংগুইশার ছাড়াও, এবং অবশ্যই ফায়ার যদি ইনসিডেন্ট হয় আমরা জানি যে লিফট ইউজ করা যাবে না এখানে, বা যখন আমরা কমপ্লায়েন্স ইস্যুস গুলো দেখবো যে ফায়ার এক্সিট থাকতে হবে, বা হচ্ছে মানুষের চলাচল করার জন্য তোমার ফ্রি থাকতে হবে, এগুলো স্পেশাস হতে হবে। এই রিজনস গুলো আসলে কমপ্লায়েন্স এর মধ্যে চলে আসে। তো তাহলে আমরা আগুন নিভানোর ক্ষেত্রে নর্মালি ফায়ার এক্সটিংগুইশারের ইউজেস জানি। এছাড়াও আরো মডার্ন আগুন নিভানোর ডিভাইস হিসেবে ফায়ার এক্সটিংগুইশার বল, যেগুলো হচ্ছে লাইট ওয়েটের তোমার স্পেরিক্যাল বল, যে বলের মধ্যে মানে ড্রাই কেমিক্যালস থাকে বা ড্রাই পাউডারি কেমিক্যালস থাকে, যেগুলো দেখা যায় যে 70 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ফায়ারের কন্টাক্টে আসলেই বলগুলা অটোমেটিকলি এক্সপ্লোড হয়। এক্সপ্লোড হয়ে এটার মধ্যে যে ড্রাই পাউডার জাতীয় কেমিক্যাল থাকে এইটা আগুন নিভিয়ে দেয়। তো নর্মালি এটা আমরা দুই ভাবে ইউজ করতে পারি, যে যখন কোনো আগুন ধরে যাবে তখন জাস্ট বলটা গড়ায় দিলেই হয়ে যায় দূর থেকে, যে ফায়ারের কন্টাক্টে আসলে এটা এক্সপ্লোড হবে। অথবা আরেক ভাবে ইউজ করা যায়, যে যে জায়গাগুলো হচ্ছে ফায়ার প্রোন, মানে যে জায়গাগুলোতে আসলে ফায়ার ইনসিডেন্ট ঘটতে পারে, এরকম জায়গাগুলোতে এইটা হচ্ছে তোমার লাগিয়ে রাখা যায়, মানে ইনস্টল করে রাখা যায়, যে ওই জায়গাগুলোতে যদি আগুন ধরে যায় তাহলে টেম্পারেচার বেড়ে গেলে অটোমেটিকলি এটা এক্সপ্লোড হবে, কোনো মানুষকে লাগবে না এটা ইনস্টল করার জন্য। এরকম ভাবে ইউজ করা যেতে পারে। তো নর্মালি এটা খুবই লাইট ওয়েট, দেখা যায় যে 1.5 কেজির মতো, 1.3 থেকে 1.5 কেজির মতো, 5 ইয়ার্স এর মতো লাইফ স্প্যান থাকে। আর এটার কোয়ালিটি এটা হচ্ছে ব্র্যান্ড অনুসারে নর্মালি কয়েকটা ব্র্যান্ড অ্যাভেলেবল আছে, যে ইকো ফায়ার বল, তারপরে যে এএফও এখানে যেটা দেখতে পাচ্ছি, এএফও এই ব্র্যান্ডের ফায়ার বল, অথবা এলাইড ফায়ার বল, এরকম বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় আসলে। তো এগুলো নর্মালি দেখা যায় যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই কাজ করতে পারে, যে 70 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসলে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই এটা এক্সপ্লোড হয়ে আগুনটা নিভাইয়ে দিতে পারে। এছাড়াও আরো ইউজ করা যেতে পারে হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেট, এটাও একটা মডার্ন ডিভাইস, যে ফায়ার ইনসিডেন্ট ঘটলে সেটা হচ্ছে প্রিভেন্ট করার জন্য। তো এখানে নর্মালি ফায়ার ব্ল্যাঙ্কেট গুলো আসলে শুধুমাত্র 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার না, এটা 900 1100 পর্যন্ত কাজ করতে পারে। তো এই ফায়ার ব্ল্যাঙ্কেটটা মেইনলি হিট রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়। তো হিট রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল বলতে গ্লাস টাইপের ম্যাটেরিয়াল অথবা সিলিকন কোটেড গ্লাস ম্যাটেরিয়াল, ফাইবার গ্লাস অথবা ওভেন গ্লাসও হতে পারে গ্লাস ম্যাটেরিয়াল, বা আমরা যে গ্লাস ফাইবার করছি ওই গ্লাস ফাইবার থেকে তৈরি করা হয়, যেটা অনেক হাই টেম্পারেচার পর্যন্ত কাজ করতে পারে। তো নর্মালি এই ব্ল্যাঙ্কেট এরও সেম কাজ, যে যখন কোনো আগুন ধরে যাবে তো ব্ল্যাঙ্কেটটা নর্মালি একটা ব্যাগ বা পাউচের মধ্যে থাকে, ওইটা জাস্ট বের করে যেখানে ইনসিডেন্ট ঘটবে ওই জায়গাটাতে নিজেকে আড়াল করে ওই আগুনটা ঢেকে দিতে হবে আর কি। কিন্তু যেহেতু ব্ল্যাঙ্কেটের সাইজ অনেক ছোট, দ্যাটস ওয়াই ফায়ার এক্সটিংগুইশার বল যেমন অনেক বড় জায়গায় আগুন ধরে গেলে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আবার খুব বেশি এরিয়াতে আগুন ধরলে সেটা ইউজ করা যাবে না। দেখা যায় কোনো মানুষের গায়ে অথবা স্মল এরিয়াতে অথবা হচ্ছে শুধুমাত্র একটা সেকশনে যদি আগুন ধরে যায়, অল্প পরিসরে বেশি না স্প্রেড করে, তাহলে আমরা ফায়ার ব্ল্যাঙ্কেটের সাহায্যে খুব সহজেই ফায়ার ইনসিডেন্ট প্রিভেন্ট করতে পারবো। তো এগুলো নর্মালি কিচেন বা ল্যাবরেটরি অথবা হচ্ছে গিয়ে আয়রনিং সেকশন বা স্পট ক্লিনিং সেকশনে, যে যখন স্পেসিফিক একজন মানুষের গায়ে আগুন ধরে যায় ওই রকম ক্ষেত্রে ফায়ার ব্ল্যাঙ্কেটটা বেশি ইফেক্টিভ। আচ্ছা, এরপরে তো আমরা নর্মাল আর আগুন ধরে গেলে যে নর্মাল যে ঘটনাগুলো, যে আমরা কিভাবে বের হব বা কিভাবে কি করতে হবে, এগুলো আসলে ইন্ডাস্ট্রি পিপলদের বলা থাকে, যে তারা কিভাবে সেফ জোনে আসবে। ফায়ার কিভাবে স্প্রেড হয় সেটা তো আমরা জানি, যে কন্ডাকশন, কনভেকশন বা রেডিয়েশন, যে কোনো একটা ওয়েতেই ফায়ারটা আসলে স্প্রেড হতে পারে।
তো ফায়ার স্প্রেড হলে কি করতে হবে, ইনস্ট্রাকশনস এমপ্লয়ীদের দেওয়া থাকে যে অবশ্যই সেফ এক্সিট বা সেফ প্যাসেজ দিয়ে তাদের বের হইতে হবে, কিভাবে বের হইতে হবে এই ইস্যুস গুলো তাদের ট্রেন্ড আপ করা থাকে। আচ্ছা, এগুলো তো নর্মাল ইনস্ট্রাকশনস, আমরা জানি যে ফায়ার হইলে কিভাবে। ওকে, আর হচ্ছে লাইফ সেভিং বেসিক ফার্স্ট এইড এগুলোর হচ্ছে ট্রেনিং দেওয়া থাকে এমপ্লয়ীদের। তো এগুলো দেখা যায় যে এই ট্রেনিং গুলো সব এমপ্লয়ি পায় না, বাট যারা স্কিল্ড বা যারা ধরো এই ধরনের ইনসিডেন্ট ঘটলে ফার্স্ট এইড প্রোভাইডার হিসেবে যারা কাজ করে বা মেডিকেল স্টাফের সাথে যারা কাজ করে মেডিকেল স্টাফ ছাড়া, তো তাদেরকে আসলে ফার্স্ট এইডে ট্রেন্ড আপ করা থাকে যে কোনো আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা যে রিস্ক বের করার, যে রিস্ক ফ্যাক্টর বা রিস্কে রেটিং করার একটা ম্যাট্রিক্স দেখেছিলাম, যে এক্স এক্সিস বরাবর সিভিয়ারিটি থাকে আর ওয়াই এক্সিস বরাবর প্রবাবিলিটি থাকে, জাস্ট আমরা গুণ করব, গুণ করে করে হচ্ছে ভ্যালু গুলো বসিয়ে দেখবো যে এটা আসলে ওই রিস্ক জোনের যে লো, মিডিয়াম এবং হাই রিস্ক তিনটে যে ক্যাটেগরি ছিল কোন ক্যাটেগরিতে পড়ে, এবং ওই ক্যাটেগরি অনুসারে আমরা কি অ্যাকশন নিব, অ্যাডমিনিস্ট্রেটিভ কি অ্যাকশন নেওয়া যেতে পারে এটা প্রিভেন্ট করার বা রিডিউস করার ক্ষেত্রে। এটা অলরেডি আমরা দেখছিলাম। তো এখানে হচ্ছে তোমার সিভিয়ারিটি স্কোর যে 1 থেকে 5 পর্যন্ত ছিল, প্রবাবিলিটিও 1 থেকে 5 পর্যন্ত ছিল। তো এক কখন নিব, এগুলো ডেসক্রিপশন বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আসলে কোন ধরনের ঘটনা ঘটলে সেটাকে আমরা নো ইনজুরি বা ফার্স্ট এইড বলে আমরা রেটিং 1 দিব, এরকম কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। যে যদি এরকম হয় যে মাইনর কাট ফ্রম ট্রিমিংস, এরকম যদি হয় সেটাকে আমরা বলতেছি নো ইনজুরি, অথবা শুধু যদি ফার্স্ট এইড এর প্রয়োজন হয় সেগুলোকে দেখা যাচ্ছে আমরা স্কোর দিচ্ছি 1। যদি হচ্ছে আহ হাতের মধ্যে আঙ্গুল মানে আঙ্গুলের মধ্যে যদি নিডেল ঢুকে যায়, এরকম যদি ইনসিডেন্ট ঘটে সুইং এর সময়, সেটাকে আমরা বলতেছি যে মাইনর ইনজুরি, সেগুলোর আমরা রেটিং করতেছি 2। তারপরে হচ্ছে সুইং মেশিন থেকে যদি হাতে কোনো ইনজুরি হয়, যে লস্ট টাইম ইনজুরি, যে সে কিছুক্ষণ মিনিমাম একটা শিফট কাজ করতে পারবে না, ওইটাকেই তো আমরা লস্ট টাইম ইনজুরি বলি। যে এরকম যে সে এই ইনসিডেন্টের কারণে কিছুক্ষণ কাজ করতে পারবে না, কয়েক ঘন্টা, এরকম হলে সেটাকে আমরা রেটিং করতেছি 3। এরপরে হচ্ছে কাটিং মেশিনের মধ্যে যে আঙ্গুল যদি কাটা পড়ে, এরকম যদি হয়, তাহলে সেটাকে আমরা বলতেছি মেজর ইনজুরি বা পার্মানেন্ট ডিসএবিলিটি, সেটাকে আমরা বলতেছি 4। এবং যদি হচ্ছে কেউ মারা যায় বা হচ্ছে সিরিয়াস কোনো এক্সপ্লোশন বা কোনো কিছু ঘটে, বা অনেকেই যদি ইনজুর হয় সেক্ষেত্রে, বা সিরিয়াসলি ইনজুর্ড হয়, সেটাকে আমরা বলতেছি ভেরি হাই, মানে একদম এক্সট্রিম পর্যায়ে। তো এরকম ঘটনা ঘটলে তখন আমরা রেটিং করতেছি তাকে 5 দিয়ে। তাহলে এইরকম সিমিলার ঘটনা যে ঘটে, আমরা যখন হ্যাজার্ডের ইনভেন্টরি করব, বা ওইটা ফ্যাক্টরি বেসিসে যে তারা আসলে কোন ধরনের ইনসিডেন্টকে মেজর, কোন ধরনের ইনসিডেন্টকে মাইনর, কোনটাকে এক্সট্রিম পর্যায়ে ফেলতেছে তারা তাদের মতো করে, অথবা কমপ্লায়েন্সের যে সেফটি গাইডলাইন বা ওএইচএস এর যে সেফটি গাইডলাইন, ওইটা অনুসারে তারা এটা রিস্ক বা হ্যাজার্ড ইনভেন্টরিটা ফ্যাক্টরি বা অর্গানাইজেশন রেডি করে এইভাবে রেটিং দিয়ে দিয়ে।
এরপরে আরেকটা ছিল যে প্রবাবিলিটি স্কেল, এখানেও আমার রেটিং ছিল 5, 1 থেকে 5 পর্যন্ত। তো এখানে হচ্ছে কিছু এক্সাম্পল আছে যে কোন ঘটনা ঘটলে হচ্ছে আমার তোমার হচ্ছে ইনসিডেন্ট ঘটার বা হ্যাজার্ডের প্রবাবিলিটি কোনটাতে রেয়ার, কোনটাতে আনলাইকলি, কোনটাতে অবশ্যই ঘটবে এরকম। তো এরকমও এখানেও কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এরকম ঘটনা ঘটলে সেটাকে আমরা এরকম রেটিং করব। করার পরে এখন রিস্ক রেটিং বের করার ফর্মুলা হচ্ছে যে সিভিয়ারিটি এবং হচ্ছে প্রবাবিলিটি, এই দুইটা আমরা গুণ করব। তো এরকম যদি কোনো ঘটনা হয়, ফর এক্সাম্পল যে একজন ওয়ার্কারের কাটিং মেশিনে মানে কোনো একটা ইনসিডেন্ট হলো যেখানে আমরা প্রবাবিলিটির স্কোর দিচ্ছি 4, সিভিয়ারিটি দিচ্ছি 5, যে পসিবল ইম্পিউটেশন মানে সে ডিজেবল হয়ে যাবে এরকম। তো এরকম ঘটনাকে আমরা রেটিং করতেছি 5 আর প্রবাবিলিটি বলতেছি 4, এরকম বলে তাহলে রিস্ক হচ্ছে 20। তো রিস্কের স্কোর ছিল যে 1 থেকে 5 পর্যন্ত হইলে আমরা কোন লেভেলের স্কোর, তখন কিভাবে আমরা হ্যাজার্ডটাকে রিডিউস করতে পারবো। তারপর হচ্ছে 6 থেকে 12 হইলে বা 6 থেকে 10 হইলে বা 6 থেকে 15 হইলে সেটাকে আমরা বলতেছি মিডিয়াম। মিডিয়াম লেভেলের যদি একটা রিস্ক লেভেল হয় সেটার ক্ষেত্রে আমরা কিছু স্টেপস নিয়ে ওই যে হায়ারার্কি অফ কন্ট্রোলস লেডারে কিভাবে চুজ করবো, এটা তোমাদের দুইজনেরই প্রশ্ন, তুমি এটা নষ্ট করো না। আচ্ছা আচ্ছা, ওটা মেয়েকে দিয়ে দাও, মেয়েকে দিয়ে দাও বাবা। এটা খোলা নাই বেবি তুলতে পারবে না, দিয়ে দাও। না না, তো 20 হয়ে গেছে এখন। এরপরে যে 15 থেকে 25 বা এর উপরে গেলে সেগুলোকে আমরা এক্সট্রিম পর্যায়ে যে হাইলি বা ক্রিটিক্যাল রিস্ক, সেগুলোকে হচ্ছে আমরা কিভাবে কন্ট্রোল করব। তো এরকম অ্যাকশন কি, কোনটার ক্ষেত্রে কি রকম অ্যাকশন আমাদের নেওয়া দরকার এটাকে প্রিভেন্ট করার জন্য, এরকম তাদের চার্ট করা থাকে। বা হাইলি যেগুলো দেখা যাচ্ছে খুবই ক্রিটিক্যাল সেগুলো আমরা ইমিডিয়েটলি স্টপ করে দিব, যে এই ধরনের রিস্ক যে হ্যাজার্ড থেকে হচ্ছে বা যে সোর্স থেকে হচ্ছে ওই ধরনের ম্যাটেরিয়াল বা ওই ধরনের ইকুইপমেন্ট বা ওই ধরনের কাজ আমরা করবোই না, ইমিডিয়েটলি স্টপ। আর যেগুলো মিডিয়াম লেভেলে থাকবে সেগুলো দেখা যায় আমরা কারেক্টিভ অ্যাকশন, পিপিই, এসওপি মেইনটেইন, তারপরে ট্রেনিং, এগুলোর মাধ্যমে সেগুলো রিডিউস করতে পারি। আর যেগুলো লো লেভেলে আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা মনিটরিং করতে পারি বা পিপিই ইউজ করতে পারি অথবা ট্রেনিং নিতে পারি কম্বাইন্ড, মানে যে কোনো একটা করে বা দুইটা কম্বাইন্ড, দুইটা কাজের মাধ্যমে আমরা এগুলাকে রিডিউস করতে পারি এরকম। তাহলে ইন্ডাস্ট্রিতে এভাবে রিস্ক লেভেলের ইনভেন্টরিটা মেনটেন করা হয় বা কোনো হ্যাজার্ড থাকলে সেগুলোকে আমরা এভাবে রিডিউস করতে পারি। তো এখানে হচ্ছে তোমার আরেকটা টেবিল দেওয়া আছে যে যদি হচ্ছে আমার নিডল পাংচার হয় তার হচ্ছে আমরা প্রবাবিলিটি কত, সিভিয়ারিটি কত ধরতেছি, রিস্ক স্কোর 8, তাহলে এটা রিস্ক লেভেল হচ্ছে মিডিয়াম লেভেলে আছে। মানে এভাবে করে তাহলে কোনটার ক্ষেত্রে আমরা কি রকম নিব, যে মিডিয়াম হইলে আমরা কি কি মেনটেন করব, হাই লেভেলের হইলে আমরা কি রকম কি করব, এরকম একটা জাস্ট হায়ারার্কি অফ কন্ট্রোলে আমাদের অ্যাকশন গুলো কি হতে পারে এখানে উদাহরণ সহ বলা আছে, এটা দেখে নিব। আচ্ছা, এখানে ওই যে আমরা ফায়ার এক্সটিংগুইশার বল যে ফায়ার ট্রায়াঙ্গেল পড়লাম, এখানে এখানে বলা আছে আর একটু মানে ডেসক্রিপটিভ আকারে, এটা তোমরা চাইলে পড়তে পারো। ও আচ্ছা, আরেকটা, এটা হচ্ছে তোমাদের ট্রাভেল চার্ট, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে আছে কিন্তু আমি ওইদিন কাভার করি নাই। এটা এটা পরে দেখাবো আসলে, দাঁড়াও আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ওইটা পড়ানো শেষ হলে ট্রাভেল চার্ট কিভাবে আমরা সুইং ফ্লোরে ইউজ করি বা এটাতে আসলে আমাদের কি কাজ আছে। ট্রাভেল চার্টের অনেক মানে বড় একটা অ্যাপ্লিকেশন আমাদের সুইং ফ্লোরে আছে বা যে কোনো সেকশনে আছে, যে আমরা আইডল টাইম কিভাবে রিডিউস করতে পারি বা ম্যানুয়াল হ্যান্ডেলিংটা কিভাবে রিডিউস করতে পারি বা কোথায় কতটুকু ম্যানুয়াল হ্যান্ডেলিং হচ্ছে বা আমাদের আননেসেসারি মোশন বা আননেসেসারি মুভমেন্ট হচ্ছে, এগুলো রিডিউস করার ক্ষেত্রে বা যে আমরা ওয়ার্ক মেজারমেন্ট বলি বা মেথড স্টাডি বলি, যেটাই বলি না কেন, এটা যদি আমরা রিভাইজ করতে চাই আবার বা একটা কাজের যদি হচ্ছে এসওপি নির্ধারণ করতে চাই বা আইডল টাইম কমাইতে চাই, সেটার ক্ষেত্রে আসলে ট্রাভেল চার্টের ইউজেস আছে। তো ট্রাভেল চার্ট আমরা কিভাবে বানাবো, কিভাবে ট্রাভেল চার্ট অ্যাপ্লাই করব, কিভাবে এটাকে আবার
রিডিজাইন করব ওয়ার্ক স্টেশন গুলোকে, বা হচ্ছে আমার প্রসেস ফ্লোটাকে, যেটা আমরা অপারেশন ব্রেকডাউনটা স্টেপ বাই স্টেপ লিখলাম, ওইগুলোকে আমার আবার রিভাইজ করা লাগবে কিনা। তো এইগুলো করার ক্ষেত্রে ট্রাভেল চার্টের ইউজ আছে। তো আমরা শুধুমাত্র একটা চার্টই করা দেখবো, ট্রাভেল চার্ট। এটা কিভাবে করে, এটার অ্যাপ্লিকেশন কিভাবে আসে, এটা আমরা দেখবো। তার আগে অন্য একটা চ্যাপ্টার একটু দেখি, এটা বাকি ছিল আসলে, ওই দিন আমি ভুলে গেছিলাম তোমাদের দেখাইতে। তাহলে আর্গোনমিক্স চ্যাপ্টার শেষ এখানেই। কোনো দেখতে থাকো, তাই না মুতো মুড়ি খেলবেন না, বাকিকে দিয়ে আসতে এসেছি। আচ্ছা, প্ল্যান্ট লেআউট কি, এগুলো আমরা গত একটা ক্লাসে মনে হয় একটু একটু পড়ছিলাম। এখানে হচ্ছে ডেসক্রিপটিভ আকারে বলা আছে যে প্ল্যান্ট লেআউট বা নর্মালি লেআউট বলতে আমরা কি বুঝতেছি, বা লেআউট যদি করি আমাদের কি কি অবজেক্টিভ ফিল আপ হবে। তারপর হচ্ছে লেআউটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো তোমরা জানো, এগুলো পড়ে নিবা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এরপরে হচ্ছে আরেকটা কোশ্চেন, যেটা তোমাদের সিলেবাসে আলাদা করেই বলা আছে, যে আমরা যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কোনো একটা ইকুইপমেন্ট সিলেক্ট করব, বা সেটা হোক মেশিনারি বা কোনো ইকুইপমেন্ট, বা মানে যে কোনো কিছু, মানে মেশিনারি রিলেটেড, তো যখন আমরা সিলেক্ট করব, তাহলে আসলে তখন আমাদের আসলে কোন কোন ফ্যাক্টরস গুলো চিন্তা ভাবনা করে একটা মেশিনারি বা একটা ইকুইপমেন্ট সিলেক্ট করা উচিত। এরকম কয়েকটা ফ্যাক্টরস আছে, যে প্রোডাকশন, আউটপুট, ক্যাপাবিলিটি, যেটা দেখে আমরা বুঝতেছি যে আমরা যখন কোনো মেশিন বা কোনো ইকুইপমেন্ট পারচেজ করব, তাহলে অবশ্যই আমাদের সেটা দেখতে হবে যে এই মেশিন থেকে বা ইকুইপমেন্ট থেকে আমার ম্যাক্সিমাম আউটপুট কত আসবে। মানে মেশিনের স্পিড তো অবশ্যই, তো এটা আমার আউটপুট কি রকম দিবে, ইউটিলিটি রিকোয়ারমেন্ট কি, বা এটা কোয়ালিটি কতটুকু এনশিওর করবে, এটার হচ্ছে প্রাইস কি রকম, এরকম মানে বাজেটের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি কিনা, এরকম কিছু ফ্যাক্টরস আমরা চিন্তা ভাবনা করে আসলে একটা ইকুইপমেন্ট পারচেজ করা হয়। তো একটা ফ্যাক্টর হচ্ছে প্রোডাকশন আউটপুট ক্যাপাবিলিটি, দ্যাট মিনস সে কতটুকু প্রোডাকশন দিতে পারবে। প্রোডাক্ট টাইপ, এই মেশিন দিয়ে আমরা কোন কোন প্রোডাক্ট তৈরির কাজে ইউজ করতে পারবো, যে আমরা কি শুধুমাত্র হাই কোয়ালিটির প্রোডাক্ট করতে পারবো নাকি লো কোয়ালিটির প্রোডাক্ট করতে পারবো, মানে কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই ইকুইপমেন্ট বা এই মেশিনটা ইউজ করতে পারবো। ধরো যদি আমরা একটা সুইং মেশিনই পারচেজ করতে চাই, ধরো আমরা একটা অ্যাডভান্স সুইং মেশিন আনতে চাচ্ছি, যে অটোমেটিক পকেট সুইয়ার, যেটা যে অ্যাডভান্স লেভেলের একটা সুইং মেশিন, সব ইন্ডাস্ট্রিতে নাই। যে অটোমেটিক পকেট সুইং মেশিন যদি নিয়ে আসি, তাহলে এই মেশিনটা যে আমরা পারচেজ করব, তাহলে আমরা এটা কোথায় কোথায় ইউজ করতে পারবো। এটা কি আমার আসলে ইনভেস্টমেন্টটা, দেখা যাচ্ছে অর্ডার খুব বেশি নাই, দু একটা অর্ডারের জন্য আমার এই মেশিনটা আসলেই দরকার আছে কিনা, মানে এরকম ডিসিশন মানে বিষয় চিন্তা করে আমার ওই মেশিনটাকে আমার সিলেক্ট করতে হবে। ম্যান পাওয়ার ইউজেস, যে এই মেশিনটা অপারেট করার জন্য এটা কি অটোমেটিকলি অপারেট হবে, অটো স্টপ মোশন আছে, নাকি কোনো অপারেটর দিয়ে চালাইতে হবে, এটার প্রোডাকশন কস্ট কি রকম আসবে, মানে এইরকম বিষয়গুলো, যে মেনটেনেন্স কি রকম লাগবে, এগুলো এগুলো চিন্তা ভাবনা করে মানে মেশিনটা পারচেস করতে হবে। এছাড়া হচ্ছে পাওয়ার কনজাম্পশন, পাওয়ারের পাশাপাশি ইউটিলিটি, যেটা ইউটিলিটির কনজাম্পশনটাও আমাদের দেখতে হবে, যে পাওয়ার কনজাম্পশন কিরকম হয়, ইউটিলিটি কনজাম্পশন কতটুকু। স্পেস এস্টিমেশন অবশ্যই, যে আমরা যে ইকুইপমেন্টটা পারচেস করতে চাচ্ছি বা সিলেক্ট করতে চাচ্ছি সেটা কতটুকু স্পেস নেয়, কারণ স্পেসের একটা ব্যাপার থাকে। স্পেস রিকোয়ারমেন্ট, ইনস্টলেশন অ্যান্ড ট্রেনিং, তারপর হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি। মানে নর্মালি যে কোনো কিছু, আমরাও নর্মালি দেখা যাচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস মানে বা কোনো কিছু পারচেস করতে গেলে আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করি। তো একটা মেশিনারি যখন আমরা পারচেস করব, তখনও আমাদের এই ফ্যাক্টরস গুলো বা এই বিষয়গুলো দেখেই একটা মেশিনারি বা একটা ইকুইপমেন্ট পারচেস করা উচিত।
এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যান্ট লেআউটের কয়টা, 10টা না 15টা প্রিন্সিপাল আছে নাকি 6টা? 6টা না 10টা ছিল আর কি। তো প্ল্যান্ট লেআউট যখন করব তখন আমরা কিভাবে করব, বা আমরা যে একটা লাইন লেআউট প্রিপেয়ার করি নর্মালি, যে আমরা সুইং ফ্লোরের কথা চিন্তা করি বা কাটিং এর চিন্তা করি বা ফিনিশিং এর চিন্তা করি, মানে যে কোনো সেকশনে আমরা যে একটা লেআউট প্রিপেয়ার করা হয়, হোক সেটা ফিক্সড পজিশন, হোক সেটা প্রোডাক্ট লেআউট, হোক সেটা প্রসেস লেআউট, মানে যে ক্যাটেগরিরই হোক না কেন, তো আমরা কিছু বিষয় খেয়াল রেখে বা কিছু প্রিন্সিপাল বা ওয়েজ মেনটেন করে আসলে লেআউটটা করি। ফার্স্ট অফ অল যেটা মিনিমাম ট্রাভেল, মানে আমাদের ডিস্টেন্স কাভার করতে হবে, মানে ডিস্টেন্স কাভারেজটা যেন কম হয়, যেটাকে আমরা আহ তুমি যেখানে যাই সেখানেই তো জ্বালাও মা। আয়া, সাউন্ড একটু কম দাও তো বাবা, একটু কম দাও। ওই যে আঙ্কেলটা শুনতে পাচ্ছে না, আঙ্কেলটা শুনতে পাচ্ছে না, একটু সাউন্ড কম দাও, একটু কম দাও বাবা, একটু আস্তে দাও। আচ্ছা, তোমার ট্রাভেল বা মুভমেন্ট যত কম হবে তত ভালো, কারণ মুভমেন্ট বেশি হওয়া মানেই এটাতে হচ্ছে আমাদের আইডেল টাইম বেড়ে যাওয়া এবং হচ্ছে প্রোডাকশনের টাইম বেড়ে যাওয়া। তো মিনিমাম ট্রাভেল হবে, বা এমন ভাবে আমরা লেআউটটা তৈরি করব যেন আমার আননেসেসারি মুভমেন্ট কম হয়। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ সিকুয়েন্স, যে অবশ্যই আমরা মানে ইনপুট থেকে শুরু করব বা আউটপুট থেকে শুরু করব, মানে কোন, সরি, ইনপুট থেকেই তো শুরু করতে হবে, মানে আমরা কোন ডিরেকশন থেকে শুরু করব, কোন পাশ থেকে ইনপুট হবে, কোন দিকে আউট হবে, সেটা সিকুয়েন্সটা কি হবে, এইটা মেনটেন করা, মানে ওয়ার্ক ফ্লোটা মেনটেন করা। যে যদি আমরা সুইং লাইনে নর্মালি দেখছি যে পেছন দিক থেকে আউটপুট হয়, মানে ফ্রন্ট থেকে হচ্ছে আমাদের আউটপুটটা, পেছন থেকে ইনপুট হয়, ফ্রন্ট থেকে আউটপুট হয়, বা যেদিকে আমার আউটপুটটা হচ্ছে ওই দিকটাতে হচ্ছে তোমার ফিনিশিং সেকশন থাকে বা কিউসি ফিনিশিং সেকশন, যেদিকে আমার ডেলিভারিটা হচ্ছে ওই দিকে থাকে। আর ইনপুট সেকশনের ওইদিকে দেখা যায় যে আমার কাটিং রুমের ইনপুট গুলা, মানে কাটিং রুমের ডেলিভারি যে দিক থেকে হচ্ছে ওই দিক থেকে আমরা সুইং লাইনে ইনপুট দিচ্ছি, বা ওই এক্সিট বা ওই এন্ট্রি দিয়ে হচ্ছে আমার ইনপুটটা আসে, এরকম যে আমার সিকোয়েন্সটা কি রকম হবে সেটা ঠিক করা। এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ইউজেস। এখানে ইউজেস বলতে আমরা স্পেস ইউজেস বুঝি, যে আমরা আসলে কিভাবে তোমার হচ্ছে স্পেসটাকে ইউটিলাইজ করব। তো আমরা যে ডিপার্টমেন্টের জন্য বা যে সেকশনের জন্য লেআউট তৈরি করব বা যে কাজের জন্য লেআউট তৈরি করব, অবশ্যই আমরা ট্রাই করব ম্যাক্সিমাম যে ফ্লোর স্পেস থাকবে সেই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য। এরপরে হচ্ছে অবশ্যই ডিপার্টমেন্ট গুলো ইন্টার রিলেটেড হতে হতে হবে বা ইন্টিগ্রেটেড হতে হবে, একটা ডিপার্টমেন্টের সাথে আর একটা ডিপার্টমেন্টের সিনক্রোনাইজেশন থাকতে হবে। প্রিন্সিপাল অফ সেফটি অ্যান্ড স্যাটিসফ্যাকশন, মানে ওয়ার্কারদের যে সেফটি ইস্যুস গুলো আমরা পড়লাম, যে আর্গোনমিক্যাল সেফটি বা যে কোনো রিলেটেড সেফটি, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে লেআউট প্ল্যানিং এর সময়। সেফটি বলতে দেখা যায় এত বেশি এত কাছাকাছি আমরা চেয়ার গুলো রাখছি বা সুইং মেশিন গুলো বসিয়েছি যে একজন অপারেটর বা একজন এমপ্লয়ি সে মুভ করতে পারে না, সে তার লিম্ব গুলাকে বা আর্ম গুলোকে সে সহজে মুভ করতে পারে না, বা সে সহজে দাঁড়াতে পারে না, সহজে বসতে পারে না, এরকম যেন না হয়, মানে কনফাইন্ড করা যাবে না। এবং অবশ্যই লেআউটটা এমন ভাবে প্রিপেয়ার করতে হবে যেন তার মানে কমফোর্ট লেভেলটা মেনটেন করা থাকে। কমফোর্ট লেভেল হতে পারে সেটা ধরো ওই আইসাইট মানে লাইটিং থেকে, কমফোর্ট লেভেল হতে পারে নয়েজ থেকে, কমফোর্ট হতে পারে দেখা যাচ্ছে অতিরিক্ত মানে হাই টেম্পারেচার, এরকম যে অনেক বেশি রুমের টেম্পারেচার অনেক বেশি, বা হচ্ছে তোমার এয়ার সার্কুলেশন নেই, এরকম যেন না হয়। দ্যাট মিনস ওয়াটারের সেফটি এবং স্যাটিসফ্যাকশন মানে কমফোর্ট লেভেল দুইটাই মেনটেন করতে হবে। এরপর হচ্ছে
এরপরে হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি। এখানে ফ্লেক্সিবিলিটি বলতে আমরা বুঝি যে ধরো আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছিলাম, যে ধরো টি শার্ট তৈরি করতেছিলাম, কিন্তু ওই লাইনে আমি অন্য একটা প্রোডাক্ট ডিফারেন্ট একটা স্টাইলে, ধরো পোলো শার্ট, এইটা আমরা যদি ফিড করতে চাই তাহলে এটার জন্য কমপ্লিকেশনসটা মিনিমাম হয়, যে খুব সহজে কম কস্টে অথবা খুব কম কিছু মডিফিকেশন করে, যেমন মডিফিকেশন বলতে এখানে যে ওয়ার্ক এইড অ্যাটাচমেন্ট বা মেশিন গুলো রিপ্লেসমেন্ট করা বা রিঅ্যারেঞ্জ করা, এগুলো খুব সহজেই যেন আমরা এক ধরনের প্রোডাকশন থেকে অন্য এক ধরনের প্রোডাকশনেতে শিফট হতে পারি, এইটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যখন একটা লেআউট প্রিপেয়ার করব তখন। তো এখানে প্রোডাক্ট লেআউট বা লাইন লেআউটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে পড়ে নিবা। প্রোডাক্ট লেআউটের সাথে প্রসেস লেআউটের কম্পারিজন আছে, এটাও দেখে নিব। এগুলো আমরা অলরেডি ওই ইয়েতে দেখছিলাম যে একটা প্ল্যান্ট লোকেশনের ক্ষেত্রে বা একটা প্ল্যান্ট লেআউট করার ক্ষেত্রে আমরা কি কি ফ্যাক্টরস চিন্তা করব, তো তোমরা দেখবা। টাইপস অফ লেআউট অলরেডি পড়ছো। প্ল্যান্ট লোকেশন এটাও পড়ছো, গুড প্ল্যান্ট লেআউটের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্ল্যান্ট লোকেশন। আচ্ছা, এটাও পারবা যে তোমার বিগ সিটিতে যদি হচ্ছে আমার একটা লোকেশন সিলেক্ট করি তাহলে আমাদের কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হবে, যে বিগ সিটিতে আমার যেগুলো সুবিধা হবে স্মল টাউন বা ভিলেজ এরিয়াতে সেগুলো আমার ডিসঅ্যাডভান্টেজ হবে। মানে জাস্ট অপোজিট, যেটা আমার বিগ সিটির জন্য ডিসঅ্যাডভান্টেজ সেগুলো দেখা যাবে যে স্মল টাউনে গেলে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। এরকম কয়েকটা পয়েন্ট হাইলাইট করা আছে যে আমরা যখন সিটি সিলেক্ট করব তখন দেখা যাবে যে কমার্শিয়াল ফ্যাসিলিটিস গুলা, ব্যাংকিং ফ্যাসিলিটিস, তারপর ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, এইগুলো হচ্ছে মানে বেটার। বাট তোমার ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি বা প্রোডাক্ট ম্যাটেরিয়ালের কস্ট, লেবার অ্যাভেলেবিলিটি, এগুলো হচ্ছে অনেক বেশি, বা রেন্ট বা ইউটিলিটি কস্ট, এগুলো হচ্ছে বেশি। ঠিক একইভাবে যখন স্মল টাউনে আমরা কোনো ফ্যাক্টরি বা কোনো লোকেশন সিলেক্ট করব তখন দেখা যাবে যে বিগ সিটিতে যেগুলো ডিসঅ্যাডভান্টেজ ছিল সেগুলো এখানে অ্যাডভান্টেজিয়াস, বিগ সিটিতে যেগুলো অ্যাডভান্টেজ লেভেলে ছিল সেইগুলো এখানে এসে ডিসঅ্যাডভান্টেজ, মানে জাস্ট অপোজিট। দেখবা, এটা পড়ে নিবা, সহজ। এরপরে আমরা একটা জিনিস দেখবো হচ্ছে লার্নিং কার্ভ। এই লার্নিং কার্ভটা আসলে ইম্পর্টেন্ট। লার্নিং কার্ভ বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের আউটপুট বেড়ে যাওয়া। সেটা হোক প্রোডাক্টের হতে পারে, অথবা যদি আমরা এমপ্লয়ি বলি তাহলে এমপ্লয়ির হচ্ছে পারফরমেন্স বেড়ে যায়, বা একটা প্রোডাক্টের প্রোডাকশন কস্ট আস্তে আস্তে কমে যায়। এগুলোকে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব ওইটাকে আমরা বলতেছি লার্নিং কার্ভ। মানে সময়ের সাথে সাথে কোনটার কি পরিবর্তন হচ্ছে এই রিলেশনশিপ গুলো যখন দেখাবো। যে আমরা যদি বলি যে সময়ের সাথে সাথে যত বেশি সময় যাচ্ছে, যে আমরা যখন প্রোডাকশন শুরু করলাম, যদি আমরা কোয়ান্টিটির দিক থেকে চিন্তা করি বা আউটপুটের দিক থেকে চিন্তা করি, যে ফার্স্ট বা ডে ওয়ানে আমার যে প্রোডাক্টিভিটি ছিল বা যে আউটপুট ছিল, ডে টু তে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডে থ্রিতে যে চেঞ্জ হচ্ছে, এভাবে সময় বাড়ার সাথে সাথে আমার আউটপুটে চেঞ্জ হচ্ছে। এটা যখন আমি গ্রাফিক্যালি দেখাবো ওটাকেও বলতেছি লার্নিং কার্ভ। আবার একজন এমপ্লয়ির কথা যখন চিন্তা করব, যে একজন এমপ্লয়ি যখন কাজ করা শুরু করে একই মেশিনে, তখন তার যে পারফরমেন্স ছিল কয়েক মাস বা কয়েক বছর যাওয়ার পরে, বা এরকম একটা নির্দিষ্ট সময় টাইম পিরিয়ড পরে তার পারফরমেন্স লেভেল কি রকমের চেঞ্জ হলো, এটাও লার্নিং কার্ভ। মানে সময়ের সাথে সাথে যে ফ্যাক্টরস প্রোডাক্টিভিটি কোয়ালিটি এগুলোর যে পরিবর্তন হবে সেগুলো যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব ওইটাকে বলতেছি লার্নিং কার্ভ। এই যে এরকম যে লার্নিং কার্ভ সেটা হতে পারে এফিসিয়েন্সির জন্য, যে আমার ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ, ডে সিক্স, ডে সেভেন, এভাবে করে আমরা যখন একটা চার্ট করব যে আমার এফিসিয়েন্সি পার্সেন্টেজ বা এফিসিয়েন্সি লেভেল যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা লাইন ওয়াইজ, এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে একটা লার্নিং কার্ভ এফিসিয়েন্সির জন্য। আবার যদি আমরা চিন্তা করি যে এইটাই সেম, এই লার্নিং কার্ভটাই আমরা একজন অপারেটর বা একজন ওয়ার্কারের পারফরমেন্স লেভেল যে বেড়ে যাচ্ছে, যে তার যখন প্রথম মাস তখন তার পারফরমেন্স কিরকম ছিল, সেকেন্ড মান্থে তার পারফরমেন্স কিরকম হলো, এগুলো যখন গ্রাফিক্যালি দেখাবো তখন হচ্ছে লার্নিং কার্ভ হবে একজন এমপ্লয়ির পারফরমেন্সের পার্সপেক্টিভে। এখন লার্নিং কার্ভের ইউজ আমরা কেন করি,
দেখো, লার্নিং কার্ভের ইউজেজ আছে প্রোডাকশন প্ল্যানিং এবং টার্গেট সেটিং এর ক্ষেত্রে লার্নিং কার্ভ ভূমিকা রাখে। তাহলে তারপর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা থাকে বা আইতে যারা জব করে, তারা খুব সহজেই প্রোডাকশন টার্গেটটা এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ডেটা না দেখে আমরা জাস্ট ভিজুয়ালি দেখেই বলতে পারি যে আমার ইনিশিয়াল প্রোডাকশন কত ছিল একটা নতুন স্টাইলের, বা আজকে আমার কত হলো, আগের থেকে বেটার কিনা, মানে জাস্ট ভিজুয়াল এক্সপ্রেশন। তারপরে লার্নিং কার্ভের মাধ্যমে আমরা লিড টাইম ও অর্ডারের লিড টাইমও ট্র্যাক করতে পারি। যখন ইআরপি তে যারা কাজ করে, যে প্ল্যানিং সেকশনে ইআরপি তে যারা কাজ করে, তারা এরকম ভিজুয়াল লাইন দেখে দেখেই বলতে পারে যে আমার আসলে লিড টাইমের কতটুকু কাছাকাছি আছি, বা লিড টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা অর্ডারটা, তারা এই ভিজুয়াল এক্সপ্রেশন দেখেই কিন্তু বুঝে। এরপরে আমরা যদি ওয়ার্কারদের ইনসেনটিভ ক্যালকুলেট করতে চাই, আমরা দুইটা পেমেন্ট সিস্টেম জানতাম, একটা হচ্ছে গিয়ে ডেইলি বেসিস, একটা হচ্ছে ইনসেনটিভ সিস্টেমে। তো ইনসেনটিভ সিস্টেমে যদি আমরা ওয়ার্কারদের স্যালারি নির্ধারণ করতে যাই, সেক্ষেত্রে লার্নিং কার্ভটা কাজে লাগে। কারণ লার্নিং কার্ভ থেকে আমরা তাদের হচ্ছে পারফরমেন্স লেভেল দেখতে পারি, তাদের এফিসিয়েন্সি লেভেল দেখতে পারি, বা তাদের হচ্ছে গিয়ে হ্যাঁ এফিসিয়েন্সি বা পারফরমেন্স দেখে ওই জায়গাগুলো থেকে আমরা ডিসাইড করতে পারি যে আসলে সে কি ইনসেনটিভ পাওয়ার জন্য এলিজিবল নাকি নট এলিজিবল। এরকম এগুলোর ক্ষেত্রে আসলে আমরা লার্নিং কার্ভের ইউজ আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা অ্যাসেম্বলি চার্ট বলা আছে। অ্যাসেম্বলি চার্ট বলতে তোমরা তো অলরেডি জানো যে হচ্ছে ইয়েগুলা, অপারেশন ব্রেকডাউনটা যেটা, এই অপারেশন ব্রেকডাউনটা এখানে দেখা, এটা লাগবে না। অপারেশন ব্রেকডাউন করলে আর এটা দরকার নাই। এই পর্যন্ত। আর আর্গোনমিক্স তো আলাদাভাবে পড়াইছি। তো আর্গোনমিক্স যেটা আহ, আলাদা স্লাইড দেখাইছি ওখান থেকেই পড়ো। এখানে এগুলো আমি পরে ডিলিট করে দিব আর কি, এগুলো লাগবে না। তাহলে এই হচ্ছে তোমাদের আইএপির কন্টেন্ট। এর মধ্যে দুই একটা টপিক আমি সিলেবাসের সাথে মিলাই দেখবো, যদি দুই একটা টপিক বাদ যায় তো তাহলে দেখায় দেওয়ার ট্রাই করব। ম্যাম, এই টপিক গুলা কি আপনার পার্টেই থাকবে নাকি ওই পার্টেও আসতে পারে? না 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 না, আমার পার্টে থাকবে। ওই পার্টে কেন যাবে? এগুলো এগুলো আমার পার্টে। ওকে ম্যাম। তোমার হচ্ছে প্রোডাক্ট প্ল্যান্ট লেআউট, প্ল্যান্ট লোকেশন, ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, আর্গোনমিক্স, তারপর হচ্ছে গার্মেন্ট অ্যানালাইসিস ফর প্রোডাকশন, এগুলো সবই হচ্ছে এ পার্টে। আর এর আগ পর্যন্ত যে ওয়ার্ক স্টাডি, মেথড স্টাডি, ওয়ার্ক মেজারমেন্ট বা প্রোডাকশন সিস্টেম টিস্টেম যেগুলো আছে, এগুলো হচ্ছে ম্যাডামের মানে বি পার্টে, সরি এ পার্টে। আর আমারগুলো হচ্ছে বি পার্টে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ট্রাভেল চার্টটা আমি নেক্সট ক্লাসে একদিন পড়াই দিব না। আর ম্যাম, যদি একটা কোনো কিছু বাকি থাকে, হ্যাঁ এই পর্যন্ত থাক, যদি কোনো কিছু বাকি থাকে আর ট্রাভেল চার্ট এটা পড়াই দিব। তাহলে তোমাদের আজকে দিয়ে তোমার আইএপির কন্টেন্টটা মোটামুটি শেষ। মিসিং কোনো কিছু থাকলে পরে নিয়ে দিব আর কি। ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এখন পর্যন্ত তোমাদের যে কন্টেন্ট গুলো দেখানো হয়েছে বুঝতে কারোর অসুবিধা আছে কিনা? যদি কোনো সমস্যা থাকে কোনো টপিকে, তাহলে পরবর্তী যখন ক্লাসে যাব তখন জিজ্ঞেস করো। ম্যাম, আমাদের অপারেশন বুলেটিন শুধু টি শার্টটা বললেই হবে নাকি অনেকগুলা তো না না, গার্মেন্টস এখন আইটেম থাকে? শুরু এক্সামে শেখার জন্য শুধু একটা প্রোডাক্টের শিখলেই হবে। কারণ পরীক্ষায় বসার জন্য তো তোমার সবগুলো প্রোডাক্টে জানো, একটা প্রোডাক্ট যদি ভালোভাবে জানো
জব ওয়ার্ক প্লেসে যে তখন তো ভেরিয়াস স্টাইলের প্রোডাক্ট হ্যান্ডেল করবা, একটা নিয়ম জানলে বাকিগুলো করতে পারবা, সমস্যা নাই। জি ম্যাম, ঠিক আছে। তো টি শার্টটাই মোটামুটি সহজ, এখানে জটিল বা ক্রিটিক্যাল স্টাইল দিলে তোমাদের জন্যই টাফ হবে। জি ম্যাম। আর টি শার্টের সাথে পোলো শার্টের মিল আছে, চাইলে পোলো শার্টটা দেখতে পারো আর কি, বাট অন্য স্টাইল দরকার নাই, যেমন প্যান্টের বা শার্টের, এগুলো অনেক জটিল, আরো বেশি হয়ে যায়, 50টার অপারেশন মতো বেশি। হ্যাঁ অপারেশন বেশি, বা হুডি বা এই টাইপের নিলে এখানে অপারেশন ব্রেকডাউন অনেক বেশি, ধরো 34-35টা ব্রেকডাউন আসবে। তো এতগুলো ব্রেকডাউন আসলে মনে রাখাও টাফ, 4-5 মার্কের কোশ্চেনের জন্য এতগুলো ব্রেকডাউন লিখতেই সময় চলে যাবে, এটা তোমরা রেডি করতে পারবা না। তো টি শার্টটা মোটামুটি সিম্পল, অল্প কয়েকটা অপারেশন আছে, এটা দিলেও তো অপারেশন বুলেটিন রেডি করতেও তো অনেক সময়, মানে পুরো একটা টেবিল তোমাকে বানাইতে হবে, এখানে তো কম্পিউটারাইজ না যে তুমি এক্সেলে টেনে দিবা হয়ে যাবে, তা না। তো পরীক্ষার খাতায় যদি অপারেশন বুলেটিন আসে নর্মালি কিন্তু এটা করা লাগবে। তো 4-5 মার্কের জন্য বেশি জটিল আইটেম শেখার দরকার নেই, টি শার্টটা শিখলেই হবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে এখানে শেষ করি, এরপরের ক্লাসগুলোতে শুধু এসওপি, মানে সরি এসওপি বলতেছি, এসএপি পড়িয়ে শেষ করে দিব আর কি। আমি চাচ্ছি যে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে শেষ করে দিতে। এখন তোমাদের মানে সেমিস্টার কোন পর্যন্ত আসলে আমি কিন্তু জানি না, কয় তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস হওয়ার কথা? ম্যাম আমরাও ঠিক জানি না। আচ্ছা, তোমরা যেহেতু জানো না তার মানে আমি ধারণা করতেছি তোমাদের ডিসেম্বরের মধ্যেই মনে হয় শেষ করবে, তাই তো? আচ্ছা, ডিসেম্বরের মধ্যে শেষ করুক বা না করুক, আমি আমার পার্ট শেষ করে দিব আর কি, ঠিক ম্যাম আছে? মানে ডিসেম্বরেই কি পরীক্ষা হওয়ার চান্স আছে, না ফাইনাল না, পরীক্ষা? ডিসেম্বরে পরীক্ষা কিভাবে হবে তোমাদের, হয়তো বা ডিসেম্বরের ধরো 24 তারিখ পর্যন্ত তো অফিস খোলা, তো ডিসেম্বরের 24-এর মধ্যে শেষ করলে তোমাদের হয়তো বা জানুয়ারি থেকে এক্সাম হবে, ডিসেম্বরে আর কিভাবে এক্সাম হবে? ডিসেম্বরে এক্সাম হইতে হলে তোমাকে মিনিমাম ধরো এই যে নভেম্বরের 30 তারিখ এর মধ্যে তোমাকে ক্লোজ করে দিতে হবে, এরকম কোনো নোটিশ তোমরা পাইছো? আমি যদিও জানি ম্যাম না, আমি আন্দাজে বলতেছি আর কি। অনেক আগে শুনছিলাম যে 30 তারিখের মধ্যে শেষ করে তারপর, এখনো জানি না ম্যাম। না আমরা জানি না, এরকম কোনো গাইডলাইন আমরা পাই নাই, বুঝছো, যে কয় তারিখের মধ্যে শেষ করতে হবে এটা আমি জানি না। তো আমি নিজে থেকেই বলতেছি আর কি, যে যদি সেমিস্টার ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বা এরকম হয়, তাহলেও আমি 10 তারিখের মধ্যে শেষ করে দিব। আর যদি তোমাদেরকে বলা থাকে এরকম যে 30 তারিখের মধ্যে শেষ করতে হবে, তাহলে তো কিছু করার নাই, দৈনিক অনলাইন ক্লাস নিয়ে এসএপি শেষ করে দিতে হবে। ঠিক সিয়াররা তো আছে জানার ম্যাম। কথা, সাদিকারা জানে না কয় তারিখ পর্যন্ত। তোমাদের অয়ন পণ্ডিত ওরা জানে না? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এটা হচ্ছে আসলে মানে এখন ডিপেন্ড করতেছে, আমাদের অনেক ডিপার্টমেন্ট বলতেছে যে ওদের হয়তো 10 তারিখে মানে ম্যাম এই 30 তারিখের মধ্যেই হয়তো শেষ হয়ে যাওয়ার কথা, আবার অনেক ডিপার্টমেন্ট বলতেছে ওদের হচ্ছে মানে শেষ হওয়ার কথা না। এখন এটা নিয়ে আমরাও ম্যাম আসলে কনফিউজ যে টোটালি এখন কবের মধ্যে শেষ করতে পারবে বা কবে পরীক্ষা হবে আর কি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, না আমরা এগুলো নিয়ে এখনো কিছু শুনি নাই, বুঝছো, কারণ তোমাদের ক্লাসই তো শুরু হইলো নভেম্বরের 20 তারিখে না, সরি, হ্যাঁ অক্টোবরের অক্টোবরের বিশ 20 তারিখে তারিখে আর না। কি ma'am। তো অক্টোবরের 20 তারিখে হইলে তোমার 1 মাস 10 দিনে কি সেমিস্টার ক্লোজ হয়? আমি জানি না, মানে না এটা না কিন্তু আনঅফিসিয়াল না, কথাবার্তা, যেটা অফিসিয়াল ভাবে মনে বলি। হচ্ছে হয়তো জানুয়ারিতেই হবে ম্যাম, মানে বুঝতে পারতেছি আমাদের এখন। আনঅফিসিয়াল, আমি কিন্তু কিছুই জানি না এগুলা নিয়ে, বুঝছো, পরে দেখা যাচ্ছে আমার রেফারেন্স দিয়ে বলবো যে ম্যাডাম বলছে না এক না মাস ম্যাম, দশ দিনে কি সেমিস্টার হয়, পরে আমার একদম না ম্যাম দিবে। আমরা ম্যাম একটু আগেই শেষ করে রাখা ট্রাই করতেছি, যাতে হচ্ছে মানে হ্যাঁ, ওইদিকে আমি এলেও ধরো সমস্যা আমার না হয়, এদিকে আইএপির এলেও না কন্টেন্ট সমস্যা শেষ, হয়। আইএপির কন্টেন্ট শেষ, আর তোমাদের এসএপি তে আর বেশি খুব বেশি কিছু নাই। কালার থিওরি আছে একটা চ্যাপ্টার, ফ্যাশন ফোরকাস্টিং আছে একটা চ্যাপ্টার, মানে মোটামুটি আর 3টা চ্যাপ্টার আছে। তো 3টা চ্যাপ্টার মানে আমার 3টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। তো আমি যদি তোমরা কালকে ক্লাস করতে পারো তাহলে কালকে আমি কালার থিওরিটা পড়াই দিব, এরপরে ধরো শুক্র শনি নিলে আমার শেষ হয়ে যাবে, মানে আমি এই 3 দিন যদি টানা করো, আমি এই 3 দিনের মধ্যে তোমাদের শেষ করে দিব। ঠিক আছে এসএপি ম্যাম। তেও আর খুব বেশি অংশ বাকি নাই, বুঝছো, এসএপি তেও খুব বেশি কিছু বাকি নেই, ওই কালার থিওরিটা বাকি আছে, আর ফ্যাশন ফোরকাস্টিং ট্রেন্ড অ্যানালাইসিস, এরকম শর্টকাট মানে অল্প কিছু বাকি আছে, মানে অর্ধেক হয়ে গেছে। এসএপি তে ধরো অর্ধেক শেষ, আর মোটামুটি অল্প অর্ধেক বাকি আছে। ম্যাম তাহলে অনলাইন ক্লাস নিয়ে শেষ করে দিলেই ভালো হয়, এই যে আচ্ছা, কালকে তাহলে আমার স্লাইড রেডি আছে,
তোমরা তাহলে কালকে যদি করতে পারো, মারুফ স্যার নাকি ক্লাস নিবে, স্যার নেওয়ার পরে যদি সময় থাকে অথবা আমারটা 8টা থেকে করলেও করতে পারবা। যদি করতে চাও আমাকে জানাইও, তাহলে আমি 8টা থেকে একটা ক্লাস নিয়ে নিবো আর কি। আর শুক্র শনি 2 দিন নিয়ে আমি শেষ করে দিব, তারপরে তোমরা নেক্সট উইকে সিটি দিয়ে দিও, বা তোমাদের সুবিধা মতো সিটি দিও। সিটি কখন দাও সমস্যা নাই, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। তোমরা তোমাদের সুবিধা মতো সিটি দিবা, ওকে ম্যাম। ঠিক আছে? আর আমি দেখি ম্যাডামকে কালকে জিজ্ঞেস করবো না, হেড ম্যাডামকে, যে ওদের সেমিস্টার কোন পর্যন্ত। ম্যাডামের তো কালকে মিটিং ছিল মনে হয়, ওনারা হয়তো ডিসকাস করছে আর কি, দেখি কিছু বলে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ম্যাম নাই কালার থিওরি ক্লাস করবা? ম্যাম ম্যাম আইইএপি যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম এর মাঝখানে যদি আইইএপির কোনো প্রবলেম বের হয় তাহলে আপনার হ্যাঁ, সাথে প্রবলেম ডিসকাস যদি করব। হয় তাহলে আমাকে, হ্যাঁ আমাকে মেসেজ দিও, সমস্যা নাই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ দিব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিও। আইএপি তে তোমার মেইনলি গার্মেন্ট অ্যানালাইসিস ফর প্রোডাকশন, এটা কিন্তু পুরাপুরি ম্যাথমেটিক্যাল, মানে এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসার চান্স খুবই কম, বুঝছো? কারণ এগুলো যখন তোমরা ইন্ডাস্ট্রিতে দেখছো তখনও কিন্তু দেখছো যাইর কাজগুলা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল বেস। তো যে প্ল্যান্ট লোকেশন বা লেআউট বা আর্গোনমিক্স বা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, তো এইগুলো থেকে দেখা যাচ্ছে যে থিওরিটিক্যাল কোশ্চেন আসবে। আর ওই গার্মেন্ট লেআউট, গার্মেন্ট প্রোডাকশন, কি গার্মেন্ট অ্যানালাইসিস ফর প্রোডাকশন, এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসবে ম্যাক্সিমামই ম্যাথ আসবে, মানে এখান থেকে থিওরি আসবেই না। কারণ বটলনেক কেন হয়, বটলনেকের রিজন, এগুলো তোমরা অনেকবার পড়ে আসছো, অলরেডি জানো। তো এখান থেকে আসলে ম্যাথ টাইপের কোশ্চেনই আসবে। সিটিতে আসলে থিওরিটিক্যাল কোশ্চেন 2-1টা সিটিতে এসে হইতে পারে, কিন্তু ফাইনালে আসবে না। ফাইনালে এখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনই আসবে, ঠিক আছে? জি ম্যাম। একটু মনোযোগ দিয়ে পড়ো, সিলেবাস জটিল না, অনেক সহজ। এই পড়াশোনাগুলো তোমরা বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন সময় শুনে আসছো, দেখে আসছো, পড়ে আসছো। ম্যাম আর হচ্ছে পিডিএফ এ যেগুলো আপনি বলছেন বাদ যাবে, ওগুলো আপনি একটু হ্যাঁ, কাট ওইটা যখন করে আমি রিভিউ ক্লাস একটু দিব, হ্যাঁ তাড়াতাড়ি তখন আমি দিয়ে বলে দিন। দিব। হ্যাঁ হ্যাঁ, বলে দিব, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, এখন হয়তো বাদ দিব না, এখন আমি ওই কয়েকটা ওয়ার্ড ফাইল করে বাদ দিতে গেছিলাম, বাদ দিতে গেলে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে আসছে, মানে একবার পিডিএফ করে ফেলছি, এখন আর ওইগুলো মুছতেছে না। তো তোমরা হচ্ছে ওইভাবে দেখো, যেগুলো আমি পড়াইছি ক্লাসে ওই ওই স্লাইড গুলোই পড়ো। আর রিভিউ ক্লাস যখন নিব তখন আমি বলে দিব যে কোন কোন স্লাইড গুলো বাদ দিয়ে পড়বা, আর কোনটা বাদ ওকে দিবা ম্যাম। স্লাইড, এরা দেখলে তোমরা দেখলেও বুঝবে যে নর্মাল ছবি আছে বা একটা ছবির মধ্যে কিছু বলা আছে, এগুলো তো আসলে জানার জন্য। এক্সামে বসার জন্য বা এক্সামে আসার জন্য তো ওই কোশ্চেন গুলো আসলে আসে না, বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। এখন তোমরা কি এসএপি ক্লাস করবা? ম্যাম আমরা একটু কথা বলে আপনাকে সাদিকা জানাই দিবেন আজ ম্যাম। তাহলে দরকার নাই, আজকে কালকে দিব। জি ম্যাম, ঠিক আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আল্লাহ জি, হাফেজ। আর আসসালামু তোমার আলাইকুম। আইএপি তে কোনো প্রবলেম হলে আমাকে জানাইও, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ।